জাতীয় সংসদ নির্বাচনের পরিকল্পনা আজকের এই আলোচনা সভায় শুরু হবে। এই আলোচনা সভায় সভাপতি বীর সৈনিক, শহীদ পরিবারের সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সম্মানিত সভাপতি জনাব ইশতিয়াক আজিজ উলফত। জনাব ইশতিয়াক আজিজ উলফতকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আরেকজন লড়াকু সৈনিক এসেছেন, যিনি আমাদের এই অনুষ্ঠানের প্রধান বক্তা, যেন শামসুজ্জামান দুদুকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছেন। কোরআন থেকে তেলাওয়াত করছেন। সাহসী মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের বীর সিপাহ সালার, প্রাক্তন মন্ত্রী, 6 বার যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, আজকের প্রধান অতিথি মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত রণাঙ্গনের যোদ্ধা ভাই বোনেরা, আপনাদেরকে জানাচ্ছি ঢাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই মঞ্চে যারা উপস্থিত হয়েছেন তারা ছিলেন রণাঙ্গনের যোদ্ধা, এবং সবচেয়ে বড় ভাগ্যবান আপনারাই এদেশে 2টি যুদ্ধ করেছেন এবং 2টি যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। তাই আপনাদের সবাইকে আমি তেজগাঁও থানা এবং ঢাকা মহানগরীর আজকের সবার সম্মানিত প্রধান অতিথি মেজর অফিসার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, স্থায়ী কমিটি মাননীয় সদস্য উনি এখানে উপস্থিত আছেন। আরও আছেন আমাদের প্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান চাচা সহ বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সম্মানিত প্রেসিডেন্ট এবং আমাদের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা চাচারা সহ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে কেন সমবেত হয়েছি এটি খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বাংলাদেশের বিকল্প নাই। তার কারণ কি, 2001 সালের পর থেকে 2008 থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত বাংলাদেশ মানুষ কোনো ভোট দিতে পারে নাই, কোনো স্বচ্ছ নির্বাচন হয় নাই। একতরফা নির্বাচন করে গেছে স্বৈরাচারী হাসিনা। সে আমি দামি দিনের পর রাতে তারপর একতরফা ভোট করে আমাদের জনগণকে, বাংলাদেশের জনগণকে ধোঁকা দিয়ে গেছে। জরিপে দেখা গেছে, ইনোভেশন ইনভেস্টিগেশন জরিপে দেখা গেছে বাংলাদেশে 77% মানুষ পিআর বুঝে না এবং পিআর চায় না। অতএব
বাংলাদেশকে আমরা যদি স্বনির্ভর বাংলাদেশ দেখতে চাই, একটি সুন্দর নির্বাচন দরকার। এবং আমরা জানি, আমি একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে, তরুণ প্রজন্মের অংশীদার হিসেবে বাংলাদেশের প্রতিটি মানুষ তার মুক্তিযোদ্ধা দল কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জনাব ইশতিয়াক আজিজ উলফাত ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম, মঞ্চে উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ভাইয়েরা, বোনেরা, প্রজন্মের সন্তানেরা, মিডিয়ার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কখন উঠেছেন? আপনাদেরকে মানুষ চেনে। এদেশের মানুষ পরীক্ষিত দলকে ভোট দিতে চায়। এদেশের মানুষ ধানের শীষে ভোট দিতে চায়। সেদিন এক রিকশাওয়ালা ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই সামনে নির্বাচন, আপনি কি ভোটের অবস্থা কি? বলে যে যারা পরীক্ষা দিয়েছেন, যারা পরীক্ষায় পাশ করেছেন, ফেল করেছেন, আমরা তাদেরকেই ভোট দেব, আমরা নতুন কোনো পরীক্ষার মধ্যে যাব না। স্বাধীনতাকামী আমরা আমাদের ধানের শীষে ভোট এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা যে লড়াই করেছি, আগামী ভোট দিয়ে আমরা সেই গণতন্ত্র রক্ষা করব এবং সেই গণতন্ত্র রক্ষার জন্য আমাদের দলের থেকে যা যা করণীয় আমরা সেটা করব। উন্নয়নের মূল তালিকা সত্যি হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। আর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারে পারে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে, সার্বভৌমত্ব রক্ষার নিশ্চয়তা প্রদান করতে। একই সাথে তারাই পারে দেশকে উন্নয়নের চরম শিখরে নিয়ে দিতে। আর এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সন্তান এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সম্মানিত সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, মঞ্চ উপবিষ্ট আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্যতম সহযোদ্ধা মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, মঞ্চ উপবিষ্ট প্রখ্যাত কৃষক নেতা ও ছাত্র নেতা, বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু ভাই, মঞ্চ উপবিষ্ট মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সম্মুখের মুক্তিযোদ্ধা ভাই ও প্রজন্ম ছেলেরা, আসসালামু আলাইকুম। ছিল ঠিক তদ্রুপ সুকৌশলে আজও পিয়ারের নামে, পিয়ার পদ্ধতি নির্বাচনের নামে বাংলাদেশের নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা করছে। আসুন আমরা সবাই প্রতিবাদ করি, প্রতিবাদ সরে বাজায় বলি এই কথা যে বাংলাদেশকে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। ৭১-এর জামাত বিএনপি উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সম্মানিত নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত আমার বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আমরা বহুদিন ধর একটি স্বাধীন মুক্তভাবে আমরা সবাই আলোচনায় আমরা অংশগ্রহণ করতে পেরেছি। আপনারা জানেন, আমরা বিগত ১৭টি বছর এই ফ্যাসিস্ট হাসিনা থেকে মুক্ত হওয়ার জন্য রাজপথে লড়াই করেছিলাম। আমরা রাজপথে ছিলাম। আমাদের যুদ্ধ যেদিন শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের অক্টোবরে, সেদিন সেটা আমরা সম্পন্ন করতে পারি নাই। তবে আমরা রাস্তা ছাড়ি নাই। আমরা মুক্তিযোদ্ধা দলের মাধ্যমে সবসময় রাস্তা ছিলাম। ইশতিয়াক আজিজ উলফাত ভাই সবসময় আমাদেরকে রাস্তায় রেখেছেন। জাতীয় মুক্তি দলের সভাপতি উলফাত ভাই, আমাদের প্রিয় প্রধান অতিথি, আমাদের অত্যন্ত বিশ্বস্ত নেতা কান্ডারি বিএনপি আমাদের দুদু ভাই, এবং আমাদের প্রিয় স্বাধীনতা, গণতন্ত্র এবং এর সামাজিক সকল উন্নতির পরিপন্থী ভারতের শোষক গোষ্ঠীর তোষক হিসাবে এই হাসিনা এনসিপি তারা একেবারে খুব ভালো হয়ে গেছেন। কই পান টাকা, কোথায় পান গাড়ি, এত পথ কোথায় যায়, কিন্তু বিএনপি আছে, থাকবে। আজকের এই সময়ে দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নাই।
আপনারা দেখেন, আমি আমার নেতাদের সাক্ষী রেখে বলছি, আজ পর্যন্ত এনসিপি জনগণের, কৃষকের, গণতন্ত্রের পক্ষে কোনো প্রোগ্রাম করে নাই। আর এই অনুষ্ঠানে প্রধান অতিথি যিনি বাংলাদেশের সৃষ্টিতে এক অন্যতম কারিগর ছিলেন, জাতির বীর সন্তানদের তিনি একজন আজন্ম লড়াকু। গত 16 বছর 17 বছর একাধিকবার গ্রেপ্তার বরণ করেছেন, নির্যাতিত হয়েছে, কিন্তু মাথা নত করেনি আমাদের আজকে প্রধান অতিথি, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি, সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী, আমাদের প্রিয় মুক্তিযোদ্ধা দলের সম্মানিত নেতৃবৃন্দ, আলোচকবৃন্দ, সাংবাদিক বন্ধুরা এবং সুধী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি মাঝপথে বক্তৃতা করছি। এত চমৎকার একটা সভা থেকে আমাকে চলে যেতে হবে আমার ব্যক্তিগত কারণে। আর হাফিজ ভাইয়ের বক্তব্য তো আমি মিসই করি, কারণ তার বক্তব্য আমি নিজে ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি। জানার বুঝার ধনী বলা যায়। বন্ধুরা, বাংলাদেশের নষ্টের গুড়া হচ্ছে, বলতে খারাপ লাগে, তারপরেও বলতে হয় শেখ মুজিব, যার কাছে মানুষের প্রত্যাশা ছিল ৭১ মুক্তিযুদ্ধের সময় সীমাহীন। তিনি ৭২ ক্ষমতা নেওয়ার পরে যে নির্বাচন হয় ৭৩ সালে, সেই নির্বাচন ছিল স্মরণকালের সব থেকে দুর্নীতিযুক্ত, লুটপাট এবং অব্যবস্থাপনা। আপনারা সবাই জানেন, আমি একটি মাত্র কারণ উল্লেখ করি, দাউদকান্দির ক্ষমতার প্রস্তাব তিনি হেরে গেছিলেন। ইতিহাস বলে ব্যালট বাক্সে শেখ মুজিব হেলিকপ্টার দিয়ে ঢাকায় এনে সেই ব্যালট বাক্স পরিবর্তন করে তাকে জয়লাভ করিয়েছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস, শেখ মুজিবের পরিবর্তনের যিনি নেতৃত্ব দিয়েছেন বলে অনেকে মনে করেন তিনি আছেন খন্দকার মোশতাক। আমি শেখ মুজিবকে বলবো, মানে এই কারণে তার নাম আমি স্মরণে নিয়েছি, নষ্টের গোড়া বলেছি। বীর মুক্তিযোদ্ধারা, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধারা আত্মহত্যা দিয়েছেন, শহীদ হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, জীবনের সর্বস্ব হারিয়েছিলেন সেই সময়। তাদের যে ত্যাগ, সেই ত্যাগটাকে জাতির সামনে উপহাসের পাত্র হিসাবে ৭৩ নির্বাচন করেছিলেন শেখ মুজিব। সেই জন্য মুক্তিযুদ্ধকে, মুক্তিযোদ্ধাদের যে অহংকার ইতিহাস, তার সঙ্গে শেখ মুজিবের কোনো সম্পর্ক ছিল না, কোনো সম্পর্ক ছিল না। তিনি পাকিস্তানে ছিলেন মুক্তিযুদ্ধের প্রারম্ভে, ২৬শে মার্চ তিনি চলে গেছেন, কেউ বলে আত্মসমর্পণ করেছেন, কেউ বলে নিরাপদ স্থানে চলে গেছেন, কিন্তু তিনি দাবি করেন তিনি প্রধান কমান্ডার, তার দল দাবি কমান্ডার কখনো পালিয়ে যায়। আমাদের বীর মুক্তিযোদ্ধা আমার পাশে যারা বসে আছেন, তারা রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছে, আল্লাহ তাদের জীবন রক্ষা করেছেন, নাইতো তারাও অনেক শহীদের মতোই হয়তো শহীদ হতেন। শেখ মুজিবের শহীদ হওয়ার কোনো সুযোগ ছিল না। বন্ধুরা, তার ধারাবাহিকতা একসময় শহীদ জিয়া রহমানের এসেছিল। যেমন তিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন, তেমন তিনি রণাঙ্গনে যোদ্ধাদের নিয়ে যুদ্ধ করেছেন। সেই জন্য তিনি ইতিহাসে অমর ব্যক্তি। বাংলাদেশের শুধু যে মুক্তিযুদ্ধ ঘোষণা, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ তা না, শহীদ জিয়া রহমান আধুনিক বাংলাদেশের পূর্ণবান নেতৃত্ব দিয়েছিলেন গণতন্ত্র ফিরিয়ে আনা, যেটা বাকশালের মধ্য দিয়ে শেষ হয়ে গেছে ৭৩ সালে ৭৪ সালে।
বন্ধুরা, সর্বশেষ আমরা বেগম খালেদা জিয়ার কথা কেন, আমি ইতিহাসের কথা কেন উল্লেখ করলাম? বাংলাদেশ এখন যুগ সন্ধিক্ষণ। কেউ কেউ প্রচার করছেন, কেউ কেউ জাতির কাছে ওয়াদাবদ্ধ হচ্ছেন, তারা ক্ষমতায় গেলে নাকি এই করবেন। যারা মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছেন, যে অপকর্ম করেছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে অস্ত্র ধরে, তার জন্য তো এখনো পর্যন্ত ভালো করে ক্ষমাই চাই না। আগে ক্ষমা চান, জাতির কাছে দুঃখ প্রকাশ করেন, তারপরে কি করবেন না করবেন পরে ভেবে দেখা যাবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের একমাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশের একমাত্র আশা ভরসার জায়গা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার পরীক্ষিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি জীবনকে বিপন্ন করেছিলেন কিন্তু আপোষ করেননি। 16-17 বছর আল্লাহ তাকে রক্ষা করেছে। দেশের মানুষের দোয়া এখনো পর্যন্ত তার কাছে আছে। যিনি কখনো ফালতু কথা বলেন না, তিনি যা বিশ্বাস করেন তার প্রতি দৃঢ় এবং শক্ত থাকেন। 16 বছরে তিনি মানুষের সঙ্গে ছিলেন। তিনি এমন সন্তানের জন্ম দিয়েছেন যেই সন্তানটি বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করার জন্য অকুতোভয় সৈনিক হিসাবে মানুষের সব থেকে এখন শ্রদ্ধা ভালোবাসার মানুষ। তিনি হচ্ছেন জনাব তারেক রহমান। এই পরিবার, জিয়া পরিবার আর শেখ পরিবার, আকাশ আর পাতাল। ওইটা চোরের পরিবার, ব্যাংক ডাকাতের পরিবার, লুটেরার পরিবার, গণহত্যার পরিবার। আরেকটি পরিবার হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পরিবার, লড়াইয়ের পরিবার, গণতন্ত্রের সপক্ষে জীবনকে উৎসর্গের পরিবার। আমরা এই মুক্তিযোদ্ধা দলের মানুষগুলো সেই দল, সেই লড়াকু নেতৃত্বের সঙ্গে আমরা আছি। কাজ শেষ হয় নাই। এখানে একটি নেতৃত্বমূলক পার্লামেন্ট প্রতিষ্ঠা করতে হবে, জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে হবে, যেটি নির্বাচনের মধ্য দিয়ে শুধু সম্ভব। অন্য কোনো পথ, কোনো ব্যবস্থা নাই যেটি গণতন্ত্রের উত্তরণের জন্য বিকল্প কোনো পথ আছে, সেটি নির্বাচন। আমি সেই নির্বাচন বর্তমান সরকারের মধ্য দিয়ে প্রতিষ্ঠা হবে, এই প্রত্যাশা আমি করি, আমার দল করে, আমার সহকর্মীরা করে, আমাদের দেশের জনগণ করে। আমরা সেই অপেক্ষায় আছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। উপস্থিত প্রধান অতিথি মেজর হাফিজ বীর বিক্রম, এখানে একটুখানি ওনার সম্বন্ধে না বললেই নয়, উনি আমার আইডল। আমি ওনার বই পড়েছি, স্বাধীনতা যুদ্ধের ওনার অবদানের কথা পড়ে আমি শিহরিত। ওনার আর একটা পরিচয় আছে, এর আগে কোনোদিন দেখার সুযোগ হয়নি, কথা বলারও সুযোগ হয়নি। ভালো সবচাইতে বিখ্যাত সেন্টার ফরওয়ার্ড মেজর হাফিজ, আপনারা জানেন কিনা জানি না। প্রবলেমটা কি বুঝলাম না তো, যেটাকে পাপা টাইগার বলা হয়। যাই হোক, আজকের অনুষ্ঠানের বিষয়সূচি সেটা না, ওনাকে দেখে আমি আবেগ রাখতে পারলাম না, তাই এই কথাগুলো বললাম। সংসদে ঢুকিয়েছে, আর যারা বিএনপি করতো মুক্তিযোদ্ধা তাদেরকে বহিষ্কার করছে অথবা তাদেরকে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। সেখানে কারা বসেছে? জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনের আসামিরা সেখানে বসেছে। বন্ধুগণ, এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শ্রদ্ধাভাজন আজকের সভাপতি এবং আমাদের আজকের সভার মূল অতিথি
যিনি আমাদের মুক্তিযোদ্ধার সকল ইতিহাসের সাক্ষী এবং একজন সহযোগী যোদ্ধা, আমাদের নেতারও সহযোগী যোদ্ধা। উনি আপনাদের সামনে বিস্তারিত বলবেন। আমরা বলার সময় আসলে সংক্ষিপ্ত। আমাদের যে সমস্যা নিয়ে আমরা এখন সবারই জানা, আমরা এতদিন যাবৎ একটা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। বিভিন্নভাবে আমরা নির্যাতিত হয়েছি, বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছি। এই দেশে গণতন্ত্র ধ্বংস হয়েছে। আমাদের নেতা কর্মীদের নাই, গণতন্ত্রের পক্ষে আসেন নাই, স্বাধীনতার পক্ষে আসেন নাই। আপনারা ছিলেন কোথায়? আমরা সবাই জানি। আপনারা চিহ্নিত ব্যক্তি দেশে। আপনারা যদি আবার মনে করেন বিএনপির মতো সংগঠনকে বিভিন্ন কৌশলে পরাজিত করবেন এবং বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে নির্বাচনকে বিঘ্নিত করবেন, যদি কোনো রকম অন্যরকম চিন্তা ভাবনা করেন, তাহলে আসেন 71 সালের মতো আবার আরেকটা শক্তিতে আপনারা এইখানে মানে আসতে হবে, দেখতে হবে। প্রথমেই গণভোট যদি করি, তাহলে আসেন আমরা গণভোটে চলে যাই। 71-এর শত্রুদেরকে আপনারা এই গণতান্ত্রিক প্রোগ্রামে রাখবেন কিনা? সালে যখন ভারত পাকিস্তান বিভক্ত হয়, তখন তারা না বলেছে, তারা রাজি হয়নি সেই পাকিস্তান ভারত নির্বাচন বিভক্ত হওয়ার জন্য। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে 7 কোটি মানুষ যখন বলেছে আমরা বাংলাদেশ স্বাধীন হতে চাই, তখন তারা না বলেছে। এখন আজকে 3-3টা নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই। একটা সুষ্ঠু ভোটে নির্বাচনে ভোট দিতে চাই, সেখানেও তারা না বলছে। তারা পিআর, সিআর, ডিআর কি বলে সব এই নির্বাচনটাকে বানচাল করার জন্য তারা এখনো না বলে আছে। বক্তব্য রাখার জন্য জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এই অনুষ্ঠানে প্রধান অতিথি মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, উনি এখনই কথা বলবেন এবং তারপরে আমাদের প্রোগ্রামটা শেষ। আমরা আশা করব সবাই একটু স্থির হয়ে আর কিছুক্ষণ আপনারা সহ্য করবেন। মঞ্চে নেতৃবৃন্দ, সামনে আমার মুক্তিযোদ্ধা ভাইয়েরা, মিডিয়ার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। অনেক কথাই বলা হয়ে গেছে, কিন্তু কিছু কিছু কথা যেগুলা পলিটিক্যালি কারেক্ট কি না, এই বিবেচনায় নিয়ে অনেকেই কথা বলেন না। আমাদের দেশটা কে নিয়ে অনেক খেলা হয়েছে বিগত দিনে। আমাদের এই দেশটা বুড়িগঙ্গায় কচুরিপানা ভেসে যায়, সেই রকম ভাবে ভেসে আসেনি। একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশটা স্বাধীন হয়েছে। হ্যাঁ, আমরা জানি অনেকেই অনেক রকম ভাবে এটা বিশ্লেষণ, এটা ভোলাতে চেষ্টা করে। তারা 47 থেকে 2024 আসতে চায়, মধ্যে 71 নাই। যদি 71 নাই থাকে, তাহলে আপনি কোথেকে আসলেন? আপনার জন্মটা কোথায়? আপনি নিজের মাকে আপনি অস্বীকার করছেন। জামাত শিবির তারা বলে আমরা 71-এ ভুল করেছিলাম। যদি ভুল করে থাকি, যদি বাংলাদেশ নাই হতো, তাহলে আজকে তোমরা কোথায় থাকতে? বন্ধুরা, আমি খুব ভাগ্যবান। 71-এ যুদ্ধ করার বয়স ছিল। আমরা 4 ভাই ছিলাম, আপনাদের বাবাদের মতন। আমার বাবাও যখন ভারত ছিল, ব্রিটিশ ভারত, তখন পাকিস্তান চেয়েছিল, চায় নাই? আমাদের বাবারা পাকিস্তান চেয়েছিল, কিন্তু 23 বছরে আমরা দেখলাম যে তাদের সাথে আর থাকা যাবে না। 25শে মার্চের রাত্রে তারা যে গণহত্যা চালালো, তারপর পরেই আমরা একটা আওয়াজ শুনতে পেলাম, একটা বক্তব্য শুনতে পেলাম, একটা ঘোষণা আসলো, উই
রিভোল্ট, বাংলাদেশ এর বিরোধিতা করবে, আমরা যুদ্ধ করব এবং যতদিন পর্যন্ত এই দেশ স্বাধীন না হবে ততদিন পর্যন্ত এই যুদ্ধ চলবে। কণ্ঠটা কার? কণ্ঠটা কার? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। সেই আওয়াজটা শুনে আমরা একটা যাওয়ার জায়গা পেলাম, একটা ঠিকানা পেলাম। আমরা 4 ভাই যুদ্ধে গিয়েছিলাম। আমার বড় ভাই শহীদ লেফটেন্যান্ট আশফাকুজ্জামান ও 19 বিরুদ্ধে যুদ্ধে মেশিন গানের গুলি মাথায় কপালে নিয়ে ও শাহাদাত বরণ করেন। এর মধ্যে অগস্ট মাসে রেইড হয়। আমরা ঢাকায়, আমরা আরবান গেরিলা ছিলাম, আমরা ইন্টারকন্টিনেন্টালে, আমরা গাড়িতে, আমরা এখানে ওখানে, আমরা ঢাকা শহরে অর্গানাইজ করতাম আর আমরা বোমাবাজি করতাম। আমার বাবাকে আমার জন্য ধরে নিয়ে যায়, তাকে ফ্যানের সাথে বেঁধে মারে, যতক্ষণ পর্যন্ত সে অজ্ঞান না হয়ে যায় তাকে মারতে থাকে। একটা ডায়াবেটিস নিয়ে একটা মানুষকে তারা 17 দিন তাকে টর্চার করে। কাজী আমি তো বললাম আপনাদেরকে, যারা ৭৮কে অস্বীকার করতে চায়, একটা যুদ্ধ তো হয়েছিল, আমার ভাই তো শহীদ হয়েছিল, আমার বাবার তো টর্চার দিতে হয়েছিল পাকিস্তানিদের আমলে, আমরা তো যুদ্ধ করেছিলাম। হাফিজ ভাইয়ের কাছ থেকেই শুনবেন যুদ্ধের গল্প, উনিই বলবেন। বন্ধুরা, আমাদের এই দেশটাকে নিয়ে অনেক খেলা হচ্ছে। একটা নির্বাচন হবে কি হবে না, সবাই একজন আপনারা আরেকজনকে প্রশ্ন করেন, নির্বাচন কি হবে? নির্বাচন হবে এবং এই নির্বাচনে প্রমাণ হবে, এই নির্বাচনে এই দেশের জনগণই একটা দলকে পছন্দ করবে, একটা সরকার গঠন হবে এবং একটা স্থিতিশীল একটা সরকার এই দেশ পরিচালনা করবে। এটা কারা চায় না? এটা চায় না জামাত, শিবির এবং অন্যান্য কিছু ধর্ম নিয়ে ব্যবসা করে যারা, তারা চায় না। তারা জানে তাদের ভোট পেয়ে পার্লামেন্টের মেম্বার হওয়ার মতো ক্ষমতা তাদের নাই। যতই ডিলে করবে, যতই দেরি করবে, ততই তারা খোলা পানিতে। বন্ধুরা, আপনারা জানেন, আপনারা উপলব্ধি করেছেন, আপনারাও এর মধ্যে দিয়ে গেছেন যে 15 বছর এই বিএনপি আওয়ামী লীগের সাথে সমানে সমানে যুদ্ধ করেছে। তাদের ছিল আর্মি, তাদের ছিল পুলিশ, তাদের ছিল বিজিবি, তাদের ছিল হেলমেট বাহিনী। তারা অত্যাচার করেছে, তারা আমাদেরকে অ্যারেস্ট করেছে, তারা আমাদেরকে জেলে দিয়েছে, তারা আমাদেরকে গুম করেছে, তারা আমাদেরকে থাকতে দেয় নাই আমাদের জায়গায়। 15 বছর আমাদের তৃণমূলের কর্মীরা থাকতে পারেনি তাদের জায়গায়, তাদের বাড়িতে। তারা 15 বছর হারিয়েছে তাদের জীবন থেকে। তারা পড়াশোনা করতে পারে নাই, তারা বিয়ে শাদী করতে পারে নাই, তারা ব্যবসা বাণিজ্য করতে পারে নাই। এখন কিছু ব্যক্তিবর্গ, কিছু দল এখন আমাদের দিকে আঙ্গুলি হিলন করে। আমার পুকুরে যদি আমি মাছ মারতে যাই, তখন বলে যে দেখো মাছ মারতে আসছে। আমার যদি আমি আমার নারিকেল পাড়তে চাই, তখন বলে যে ইয়ে করছে। আমাদের আগামী কয়টা দিন খুবই কেয়ারফুল থাকতে হবে, সাবধানে থাকতে হবে। তার কারণ এই নির্বাচন অনেক জায়গা থেকে বানচাল করতে চাচ্ছে। বন্ধুরা, ভারত নামক একটি দেশ, যারা মনে করে, যারা বলতে চায় যে আমাদের ৭১ তারা সাহায্য করেছে, হ্যাঁ সাহায্য করেছে, কিন্তু কি জন্য সাহায্য করেছে? তাদের একটা উদ্দেশ্য ছিল, তারা তখন পাকিস্তান ভাঙবে। যদি পাকিস্তান ভাঙতে পারে, তাহলে তাদের ডিফেন্সের জন্য যে খরচ অর্ধেক তার করতে হবে না, সেই অর্ধেক তারা তখন পাকিস্তানের দিকে, চায়নার দিকে করতে পারবে। সেই জন্য তারা আমাদেরকে মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল। কিন্তু প্রথম 3 মাস তারা আমাদের কোনো আর্মস দেয় নাই। আমাদের চিন্তাই করা পাকিস্তানিদের কাছে থানায় থানায় যে লুট হয়ে আমরা করতে পেরেছিলাম, সেই সমস্ত যুদ্ধ করেছিলাম। ভারত আমাদের ভালো চায় না।
ভারত কোনোদিনই আমাদের ভালো যাবে না। কিন্তু এর জন্য আমাদের কি করতে হবে? এই জন্য আমাদের একটা জিয়াউর রহমান দরকার, জিয়াউর রহমান দরকার, যে নাকি দেশটাকে ঠিক মতন পরিচালনা করে এগিয়ে নিয়ে যাবে। আর ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের কাছে সেই জিয়াউর রহমান এসেছে। জিয়াউর রহমানের সন্তান আমাদের সভাপতি জনাব তারেক রহমান। আমরা ওনার জন্য উনি আসবেন সেই অপেক্ষায় রইলাম। আমরা সেই দিকে তাকিয়ে আছি। উনি এসে এই দেশকে নির্বাচন এবং একটি সঠিক নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। আমি আজকে আর কথা বলতে চাই না, আপনাদের ধৈর্য করতে হবে এই দেশে, তাই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আজকের প্রধান অতিথি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনার হুকুম আমরা তামিল করেছি। আপনার হুকুম তামিল করতে সশস্ত্র ছেলেপুলে মুক্তিযোদ্ধারা ছাত্ররা প্রাণ দিয়েছে। আমরা আপনাকে কোনো হুকুম দেবো না, শুধু অনুরোধ জানাবো এই মুক্তিযোদ্ধারা যতদিন বেঁচে আছে আর আপনি যতদিন বেঁচে আছেন, আপনি আমাদের সিপাহ সালার, আপনি আমাদের মুক্তিযোদ্ধার প্রজন্ম সহ আপনি আমাদের সিপাহ সালার, আপনি আমাদের সেনাপতি। এই কথাটা দয়া করে আপনি মনে রাখবেন। যতদিন আপনি বেঁচে থাকেন এবং আমরা বেঁচে থাকি, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য অতীব প্রয়োজন। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দক্ষিণ বাংলার আদরের দুলাল, ভোলার মুকুটহীন সম্রাট, 6বার সংসদ সদস্য নির্বাচিত, যার পরিবারের সংসদ সদস্য তার বাবা 3বার সংসদ সদস্য হয়েছিলেন, সেই বীর সদস্য যিনি জিয়াউর রহমানের সঙ্গে যুদ্ধ করেছেন, বিদ্রোহ করেছিলেন 1971 সালে। সেই যশোর ক্যান্টনমেন্ট থেকে 200 বাঙালি সেনাবাহিনীকে নিয়ে বিদ্রোহ করেছিলেন। সেই নেতা জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, বীর মুক্তিযোদ্ধা, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি মেজর হাফিজুদ্দিন আহমদ বীর প্রতীক, বীর বিক্রম বক্তব্য রাখছেন। এই মনোজ্ঞ আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সন্তান ইশতিয়াক আজিজ উলফত, উপস্থিত রয়েছেন বিজ্ঞ আলোচকবৃন্দ, সম্মানিত মুক্তিযোদ্ধা বৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। কিভাবে বাবা মাকে না জানিয়ে ছাত্ররা রাজপথে এসে গুলির শিকার হয়েছে, কিভাবে হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদেরকে হত্যা করা হয়েছে, অবর্ণনীয় এক কাহিনী। এরকম বাংলাদেশে কখনো হবে আমরা চিন্তা করিনি। এই শেখ হাসিনার শাসন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় ইয়াহিয়া খানের 9 মাসের শাসনের কথা। তার আগেও বিভিন্ন সময় নির্যাতিত হয়েছি আমরা। আমাদের ভাষার দাবি পদদলিত হয়েছে, গণতন্ত্রের দাবি বারংবার পদদলিত হয়েছে, নির্বাচনের কোনো অর্থই হয় না, আমাদের ভোটের কোনো মূল্য ছিল না। নানাভাবে বাংলাদেশে মানুষ দিনের পর দিন, বছরের পর বছর সংগ্রাম করে এসেছে। তারপর আমরা এখানে এসেছি। অবশেষে ইতিহাসে নিষ্ঠুরতম শাসক শেখ হাসিনার অত্যাচার নিপীড়নে সারা দেশে যখন মানুষ কম্পমান, আল্লাহর আরশ কেঁপে উঠেছে নির্যাতিত মানুষের ফরিয়াদে, তখন এক সময় আল্লাহর রহমতে এই দুঃশাসনের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। তাই ছাত্র, তরুণ এবং তাদের অভিভাবকদেরকে, যারা রাজনীতি না করলেও এই শেখ হাসিনাকে পদদলিত করার জন্যে, তার এই দুঃশাসনের অবসান ঘটাবার জন্যে যারা রাজপথে নেমে এসেছিলেন, অকুত ভয়ে হাসিনার এই সঙ্গিনের মোকাবেলা করেছেন। আমার সামনে অনেক বীর মুক্তিযোদ্ধা রয়েছেন যারা জীবন বাজি রেখে এই 54 বছর আগে যুদ্ধে অংশ নিয়েছিলেন। আমাদের চোখে, যে আমরা সবাই তখন বয়সে তরুণ ছিলাম, আমার বয়স 26 বছর, একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম। কিন্তু স্বাধীনতার পর সেই স্বপ্ন ক্রমেই আওয়ামী দুঃশাসনের কারণে হাওয়ায় মিলিয়ে গিয়েছে, ম্রিয়মাণ হয়ে গিয়েছে। এই যারা
71-এ মুক্তিযুদ্ধ দেখেনি তারা কল্পনাও করতে পারে না যে কি দুঃসাহসী ছিল বাংলাদেশের তরুণরা। আমি একটা এক্সাম্পল দেই, অজস্র এরকম এক্সাম্পল আছে। তরুণ ক্যাপ্টেন ছিলাম, আমি একাই ওই ক্যান্টনমেন্টে বিদ্রোহ করেছি, বাঙালি অফিসার। আমার সাথে একজন সেকেন্ড লেফটেন্যান্ট ছিল বাঙালি, কুমিল্লার অধিবাসী, সেকেন্ড লেফটেন্যান্ট আনোয়ার হোসেন। ক্যান্টনমেন্টের মধ্যেই একটা 8 ঘন্টাব্যাপী যুদ্ধ হয়, সেই যুদ্ধে আনোয়ার হোসেন শহীদ হয়। বিকেলের দিকে আমি 200 সৈনিক নিয়ে বেরিয়ে আসি এবং বাইরে আসার পর ছাত্র, যুবক, সাধারণ মানুষদেরকে সংগঠিত করে আগামী পরবর্তী 3 মাস প্রথমে চৌগাছা, পরে বেনাপোলে ঘাঁটি গেড়ে বাংকার স্থাপন করে প্রতিদিনই পাক বাহিনীর মোকাবেলা করেছি। আমরা ছিলাম মাত্র 200 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক। ক্যান্টনমেন্ট থেকে বের হওয়ার পর থেকে হাজার হাজার ছাত্র, যুবক সব দৌড়ে এসেছে। তারা বলে, স্যার অস্ত্র দেন, যুদ্ধ করব। সেই যে সাহসী তরুণেরা, বিশেষ করে ছাত্ররা, এদের চেহারা এখনো চোখের সামনে ভাসে। আমার অস্ত্র ছিল কম, 600 জনকে আমি ছাত্রকে রিক্রুট করেছিলাম আমার সেনা দলে। তাদেরকে মাত্র 1.5 মাসের ট্রেনিং দিয়েছি। 1.5 মাস ট্রেনিংয়ের পর তারা দুঃসাহসী মুক্তিযোদ্ধা হয়েছে। এই 600 জনের মধ্যে 100 জন সম্মুখ যুদ্ধে জীবন দিয়েছে। এদের কথা যখন ভাবি, অধিকাংশই গ্রামীণ যুবক, শহরের টেলিভিশনে পাদপ্রদীপে তাদেরকে কখনো দেখা যায়নি। সাধারণ মানুষ তাদের পরিচয় জানে না। আমাদের দেশে নষ্ট রাজনীতিতে এই যে তরুণদের অবদান, একটা স্বাধীন দেশ গড়ে দিয়ে গেল, এদের মূল্যায়ন হয়নি। প্রবীণ মুক্তিযোদ্ধা রয়েছেন, আপনারা এখনো যে আগ্রহ রাখেন, এখনো যে দেশটাকে গড়তে চেয়েছিলেন, সেই দেশের সমৃদ্ধি দেখার জন্য এখনো অপেক্ষা করে আছেন। পরবর্তী প্রজন্ম, মুক্তিযুদ্ধের প্রজন্মকে প্রশিক্ষিত করছেন, তাদেরকে উৎসাহিত করছেন, এটাই আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই 1.5 মাসের ট্রেনিং দেওয়া ছাত্রদেরকে, যারা একটা রাইফেল স্পর্শ করে কখনো দেখেনি, তাদেরকে নিয়ে জামালপুরে একটি শত্রু ঘাঁটি কামালপুর আমরা আক্রমণ করেছিলাম। মনে করেন যে আমরা যেখানে বসে আছি, এটা হলো পাকিস্তানিদের বাংকার। এখান থেকে এটার উপরে রয়েছে কংক্রিটের ছাদ, অর্থাৎ ছোটোখাটো মোটর ফিল্ড গানের গোলাতে কিছুই হয় না। তারা মজবুত বাংকার করে সেখানে আছে। সামনে মাইনফিল্ড, এই মাইনফিল্ডে পা দিলেই আপনি উড়ে যাবেন। তারপর তারা দীর্ঘদিন ধরে এলাকার সামনে গাছগাছালি পরিষ্কার করে, ফিল্ড অফ ফায়ার বলে আরবিতে, পরিষ্কার করে লক্ষ্যভেদ করা যায় যাতে, সেই ধরনের একটা প্রস্তুতি নিয়ে রেখেছে। বাঁশের কঞ্চি, মেশিন গান, পেছনে রয়েছে পাকিস্তানিদের গোলন্দাজ বাহিনী। এই ধরনের একটা শক্ত ঘাঁটি, যুদ্ধের পরিভাষায় একে বলে স্ট্রং পয়েন্ট। এই ধরনের একটা স্ট্রং পয়েন্টে আক্রমণ করেছি আমরা 150 ছাত্রদেরকে নিয়ে। আমাদের বেঙ্গল রেজিমেন্টের সৈনিক 50 জন কি 60-70 জন, আর 150ই ছিল এই সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত একটি ছাত্র, যে 2 দিন আগেও মাথা গুঁজে স্কুলে যেত, স্যারের বকা খেয়ে আবার বাড়ি ফিরে আসতো, বিকালে আবার বাপমার বকা উপেক্ষা করে ফুটবল খেলতে যেত, নানান ধরনের। এটা গ্রামীণ কিশোর যুবক কি মন্ত্রে উজ্জীবিত হয়ে তারা এই যুদ্ধে নেমেছে। এটি হলো স্বাধীনতার মন্ত্র। তারা স্বাধীনতা, সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ। 31শে জুলাই আর্লি মর্নিং আমরা এই ঘাঁটি আক্রমণ করলাম। এই ধরনের ঘাঁটি আক্রমণ করতে অবশ্য প্রয়োজন আমাদের জন্য গোলন্দাজ বাহিনীর সহায়তা। আমাদের সাথে কোনো গোলন্দাজ বাহিনী ছিল না, আমরা কোনো সাপোর্ট পাইনি। এই ধরনের মাইনফিল্ড পেরিয়ে, মেশিন গানে গুলি বৃষ্টি উপেক্ষা করে, শত্রুর মুহুর্মুহু কামানের গোলা উপেক্ষা করে আমরা 200 জন শত্রু ঘাঁটির কাছে গিয়েছিলাম। কিন্তু যেতে যেতে আমাদের 100 জনই শহীদ। এই যুদ্ধে আমি আহত হয়েছি, আমার বন্ধু একজন কম্পানি কমান্ডার ক্যাপ্টেন সালাউদ্দিন শহীদ হয়েছেন। আমি অবাক বিষয়ে ভাবি, কিভাবে এই ছাত্ররা, কি লেভেল অফ মোটিভেশন থাকলে তারা এই ধরনের আক্রমণে যেতে পারে। 73 সালে ইংল্যান্ডে একটা কোর্সে আমি গিয়েছিলাম, এখান থেকে পাঠানো হয়েছিল আমাকে, 3 মাসের কোর্স। সেখানে অফিসাররা জানতে চাইতো, কারণ তারা তো যুদ্ধ করে নাই, ব্রিটিশ আর্মি বহুদিন যুদ্ধ করে নাই। তারা জানতে চাইছে আমার কাছে, যেহেতু আমার কমব্যাট এক্সপিরিয়েন্স ছিল, তারা জানতে চাইলো যে কীভাবে তোমরা এই আক্রমণগুলো করেছো।
আমি যখন কামালপুর আক্রমণের বর্ণনা তাদেরকে দিয়েছি, পিন ড্রপ সাইলেন্স নিয়ে তারা শুনতো, চোখ বড় বড় হয়ে যেত এবং শোনার পরে একই মন্তব্য করত যে কোনো পেশাদার বাহিনীর পক্ষে এই ধরনের আক্রমণ করা সম্ভব নয়, কোনো রেগুলার আর্মি এই ধরনের আক্রমণে যাবেই না কামানের গোলন্দাজ বাহিনীর সাপোর্ট ছাড়া। একমাত্র যারা সুইসাইড স্কোয়াড, দেশের স্বাধীনতার জন্য যারা জীবন উৎসর্গ করতে পাগল পারা, সেই ধরনের দুঃসাহসী যুবকেরা, তরুণরাই পারে এই ধরনের আক্রমণ পরিচালনা করার জন্য। আপনারা জানেন আধুনিক যুদ্ধ বেতার সেটের মাধ্যমে পরিচালিত হবে। আমার বেতার সেটটা ক্যারি করছিল সিরাজ বলে এক তরুণ সৈনিক। আমার পাশে উলফত যেরকম বসে আছে 6 ইঞ্চি দূরে, সেও 6 ইঞ্চি দূরে ওই বেতার যন্ত্রটা বহন করে আমার সাথে সাথে চলছিল। আমার হাতে হ্যান্ডসেটটা শুধু ছিল। হ্যান্ডসেটে আমি কথা বলার চেষ্টা করছি অন্য কমান্ডারদের সাথে, মেজর জিয়াউর রহমানের সাথে কথা বলার চেষ্টা করছি। গা ঘেঁষাঘেঁষি 6 ইঞ্চি পাশাপাশি, হঠাৎ দেখি তার শরীরের নিম্নাঙ্গ উড়ে গিয়েছে, মাইনফিল্ডের উপরে এসে পড়েছে, তার শরীরের অর্ধেক মুহূর্তে উড়ে গেল। ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করলো সিরাজ। তার এখানে দুঃখ করারও সময় নাই, শোক করার সময় নাই। সামনে শত্রু, মেশিন গানে গুলি আসছে, কামানের গোলা পড়ছে, তাড়াতাড়ি ওয়ারলেস সেটটা আরেকজনের কাঁধে দিয়ে আমরা শত্রুর দিকে গেলাম। সামনের কয়েকটি বাংকার দখল করলাম, কিন্তু সালাউদ্দিনের মৃত্যুর কারণে, আমি আহত হওয়ার কারণে আমাদেরকেও পিছনে নিয়ে এসেছে, যার ফলে আক্রমণ সফল হয়নি। কিন্তু এই ধরনের আক্রমণে ব্রিটিশ আর্মিকে যখন আমি বললাম যে 1.5 মাসে ট্রেনিংপ্রাপ্ত সৈনিকরা আর্টিলারি সাপোর্ট ছাড়া এই ধরনের আক্রমণ করেছে, তার অবাক বিস্ময়। আমাদের জাতি তাদের চোখে যে সম্মানবোধ দেখেছি, এটি আমাদের জাতির গৌরব। 71-এ আমরা যুদ্ধ করেছি দেশের স্বাধীনতার জন্য, সারা জাতি যুদ্ধ করেছে, ইট ওয়াজ এ পিপলস ওয়ার। কিন্তু আজকে একটি রাজনৈতিক দল বলার চেষ্টা করছে 71-এ আমরা ভুল করেছিলাম। কোথায় ছিল তারা? এই গত 17 বছরের দুঃশাসনের কালে ভর্তি হয়ে জীবন রক্ষা করেছে। আমরা তো এই কৌশল তো আমাদের ছিল না, আমরা সরাসরি শত্রুর মোকাবেলা করেছি, 9টি মাস যুদ্ধ করেছি। 18টি জেলা ছিল তখন, একটা জেলা সিলেট একমাত্র মুক্তিবাহিনী দখল করেছে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে, প্রথম ইস্ট বেঙ্গল। আমি 14ই ডিসেম্বর তারিখে সেই আক্রমণ পরিচালনা করেছি। আমার 18 জন সৈনিক ঘটনাস্থলে নিহত হয়েছে, শহীদ হয়েছে। ভয়াবহ যুদ্ধ। আমাদের সাথে বেতার সেট ছিল, একজন ভারতীয় মেজর ছিল বেতার সেট নিয়ে, কিন্তু চা বাগানের ভিতর দিয়ে আসার কারণে বেতার সেট কাজ করছিল না। চা বাগান পেরিয়ে যে মুহূর্তে সিলেট শহরের মধ্যে পা রাখলাম, সিলেট অপরিচিত জায়গা, আমি কোনোদিন যাইনি, আমাদের সাথেও কেউ যায়নি, মেজর জিয়াউর রহমানও কোনোদিন যান নাই। একজন মাত্র সিলেটি অফিসার ছিল আমাদের সাথে, ক্যাপ্টেন নূর, সে পেছনে ছিল। যাই হোক, এইভাবে সেই ভয়াবহ যুদ্ধে হঠাৎ করে সামনে পাক বাহিনীর সামনে পড়ে গেলাম। আমরা ট্রেঞ্চও খুঁড়তে পারিনি, তার আগেই তারা আমাদের উপর আক্রমণ চালালো। 14ই ডিসেম্বর তারিখে সারাদিন আক্রমণের পর তাদেরও অনেক হতাহত হলো, আমারও। 2টা মেশিন গান থাকে ইনফ্যান্ট্রি কোম্পানিতে, 2টা মেশিন গান যারা চালায় ধ্বংস হয়ে গেল, শহীদ হয়ে গেল। 18 জন শাহাদাতের পর আমিও যখন মৃত্যুর অপেক্ষা করছি, সেই সময় বেতার সেটে এক চমৎকার মেসেজ পেলাম। ভারতীয় মেজর আমাকে বলছে যে তিনি বেতার যোগাযোগ স্থাপন করতে পারছেন, কামানের গোলা চাইলে তিনি ফেলতে পারেন শত্রুর এই এমসি কলেজের প্রিন্সিপালের বাড়িতে। আমি বললাম যে হাতাহাতি যুদ্ধ চলছে, এখন আর কামানের গোলার প্রয়োজন নেই, যদি সম্ভব হয় একটা এয়ার সর্টি সামনের এই পাকিস্তানিদের বাংকারের উপরে আনা যায় কিনা। আধা ঘন্টা পরে 2টি ভারতীয় মিগ বিমান এসে 15 মিনিট ধরে গোলা নিক্ষেপ করে। এই এমসি কলেজের প্রিন্সিপালের বাসায় যে পাক বাহিনীর ঘাঁটি ছিল, সেই গোলাবর্ষণ এবং বিমান যখন লো ডাইভ করে, সেই যে শব্দ, ভয়াবহ শব্দ যায়, এই ভয়াবহ শব্দে পাক বাহিনী সাদা পতাকা উড়িয়ে সারেন্ডার করলো। সেদিন জীবনে রক্ষা পেলাম। অলৌকিকভাবে অনেকবার বেঁচে গিয়েছি, অনেক সাহসী তরুণ দেখেছি। এখানেও যারা অনেকে আছেন, এখন তাদের পক্ষ কেশ, চুল দাড়ি সব সাদা হয়ে গিয়েছে, কিন্তু এই অমিত বিক্রমে বাঙালিরা যুদ্ধ করেছে, এটি যে কোনো জাতির জন্য অত্যন্ত গৌরবের। পাকিস্তান স্বাধীন হয়েছে মাউন্ট ব্যাটেনের নেতৃত্বে ব্রিটিশ আমলে, টেবিলের উপরে ম্যাপের উপরে আঁকুবুকি করে 2টি দেশ সৃষ্টি হয়েছে। কিন্তু এই যে মেশিন গানের সামনে বুক পেতে দিয়ে শত্রুর সাথে হাতাহাতি বাংকারে গিয়ে লড়াই করে
এই বাঙালি যাদেরকে নন মার্শাল রেস বলে সবাই উপহাস করত, এই জাতি যে বীর বিক্রমে যুদ্ধ করতে পেরেছে ৭১-এ, সে এক গৌরবের ইতিহাস। আজকে লক্ষ্য করেছি দুঃখের সাথে ৭৩ থেকে ৭২ থেকেই এই সাহসী যুবকদের কথা ভুলিয়ে দেওয়ার জন্য, মুক্তিযুদ্ধের গৌরবময় উপাখ্যানকে ভুলিয়ে দেওয়ার জন্য তৎকালীন আওয়ামী লীগের সরকার চেষ্টা করেছে। তারা বোঝাতে চেষ্টা করেছে যে কেবলমাত্র তাদের নেতাদের বক্তৃতাতেই দেশটা স্বাধীন হয়ে গিয়েছে। এই যে লক্ষ কোটি মানুষের যে আত্মত্যাগ, সারা জাতি যে যুদ্ধ করতে পারে, এই বর্ণনা ইতিহাস বইতে আপনি খুঁজতে পাবেন না। বাংলাদেশের বেশ কয়েকটি রাজনৈতিক দল আছে, ক্ষুদ্র তাদের কলিজা, এরা সব কৃতিত্ব তারা নিজেরাই নিতে চায়, কাউকে কোনো কৃতিত্ব দেবে না। বিশেষ করে গ্রামীণ যুবক, বলছেন বনানী বাড়িধারায় যারা থাকে না, যারা বৃহৎ অট্টালিকাতে এসিতে বসবাস করে না, যাদের পা নগ্ন পদ, গায়ে শুধু একটি গেঞ্জি, পরনে একটি লুঙ্গি, হাতে একটা রাইফেল আমরা ধরিয়ে দিয়েছিলাম, প্রকৃত মুক্তিযোদ্ধার চেহারা হলো এই। এরা যে বীর বিক্রমে যুদ্ধ করেছে, ইতিহাসে এটি লিপিবদ্ধ হয় নাই কেবল রাজনৈতিক দলের নেতাদের কুচক্রের কারণে। তারা চেষ্টা করেছে শুধু তাদের নেতাদেরকে গ্লোরিফাই করার জন্য। এই ধরনের চলতে চলতে অবশেষে আমরা এই জুলাই আগস্টে এসে এই হারমাদ বাহিনীর স্বৈরাচারের মোকাবেলা করতে পেরেছি। সারা জাতি আবার মাঠে নেমেছে। এটি ১-১.৫ মাসের যুদ্ধে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়নি। ১৭ বছর বিএনপি এবং অন্যান্য বিরোধী দল কত সংগ্রাম করেছে। আমি নিজে ৫ বার জেলে গিয়েছি। আমাদের নেতা কর্মীদের অসংখ্যবার আমরা কারাগারে নিক্ষিপ্ত হয়েছি, গুম হয়েছে, নিহত হয়েছে, মিথ্যা মামলায় বারংবার। ১৮ সালে একটা নির্বাচন দিয়েছিল শেখ হাসিনা, তার আগে দেখি কয়েক হাজার নির্বাচন করতে গিয়েছে, দেখি আমার ৪,০০০ লোক, আমার ৪,০০০ কর্মী, তারা গায়েবী মামলার আসামি। হাইকোর্টে দৌড়াদৌড়ি করলাম, ৩-৪০০র মতো জামিন নিতে পারলাম, বাকি অধিকাংশ এলাকায় যেতে পারেনি। দিনের ভোট সেবা রাতে হয়েছিল, আগের রাতে ভোট টোট দিয়ে সেরেছে। এইভাবে নির্বাচনের নামে তারা প্রহসন করেছে। এই কারণে আল্লাহর গজব তাদের উপরে পড়েছে। শেখ হাসিনাকে এখন আবার শুরু হয়েছে এক নতুন সংগ্রাম, ১৭ জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য। এখন যখন নির্বাচনের দ্বার প্রান্তে আমরা উপনীত, প্রফেসর ইউনূস, তাকে আমরা খুবই সম্মান করি। প্রথম দিকে তিনি নির্বাচন দিতে চান নাই। কিছু কিছু লোক তাকে কুমন্ত্রণা দিয়েছে যে আপনি আজীবন থাকেন কিংবা 10 বছর থাকেন। তারও শখ হয়েছে, মন্দ কি, এইভাবে যদি পতাকা উড়ানো যায়, এয়ার কন্ডিশনের মধ্যে থাকা যায়, প্রতি মাসে বিদেশ সফর করা যায়, আত্মীয় স্বজনকে মন্ত্রী বানানো যায়, উপদেষ্টা বানানো যায়, রাষ্ট্র ক্ষমতায় যে বেহিসাবি কত ধরনের তৎপরতা দেখা যায়, তখন তারও ধারণা ছিল যে এইভাবেই বোধহয় চলবে। কিন্তু 13 মাস অতিবাহিত হওয়ার পর প্রফেসর ইউনূসও উপলব্ধি করেছেন যে এই দেশে সংস্কার করা সম্ভব নয়, একমাত্র রাজনৈতিক দল পারে এই দেশকে ঠিক করতে। তারা এই যে কোটিগত লোককে বসিয়ে দেওয়া হলো, তাদের পিএইচডি ডিগ্রি থাকতে পারে, জনগণের সাথে কোনো পরিচয় নেই। তারা বাংলাদেশে গ্রামাঞ্চল দেখে নেই, ধান গাছে তপ্ত হয় কিনা জানে না, আমেরিকার থেকে উড়িয়ে নিয়ে এসেছে তাদেরকে। তারা কিভাবে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে? এদের সহযোগী হয়েছে এখন একটি রাজনৈতিক দল যারা ৭১ মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল, যারা ৪৭ সালের পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল, সব সময় জনগণের বিপক্ষে থাকে তাদের অবস্থান। আজকে তারা বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করতে চায়। তারা তুলে এনেছে কি পিআর এর অধীনে নির্বাচন হচ্ছে। পিআর কি? সংখ্যানুপাতিক নির্বাচন। পৃথিবীতে সখানে গণতান্ত্রিক দেশ আছে, 150 গণতান্ত্রিক দেশ আছে। এক এক দেশে যে যার কালচার অনুসারে, যে যার সংস্কৃতি অভিজ্ঞতার আলোকে সেই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পরিচালিত হয়। আমাদের দেশে প্রায় 100 বছরের কাছাকাছি 1937 সালে ভোট হয়েছিল এই বেঙ্গলে। তার আগেও 2-1 ভোট হয়েছে, কিন্তু 37 সালে জনগণ প্রথমবারের মতো সংঘবদ্ধভাবে ভোট কেন্দ্রে গিয়ে তারা তাদের প্রার্থীকে নির্বাচন করেছে। সেই 37 সাল থেকে আজ অবধি আমরা এই বর্তমান যে সিস্টেম বাংলাদেশে চালু রয়েছে, 1 ম্যান 1 ভোট, এইভাবেই একজন ব্যক্তিকে তারা নির্বাচিত করে এসেছে। প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কোনোদিন তারা ভুল সিদ্ধান্ত দেয়নি। কিন্তু বর্তমান সরকারের এবং এই রাজনৈতিক দল জামাত ইসলামের কিছু কিছু লোক মনে করে যে আমাদের জনগণ ভোট দিতে জানে না, তারা অশিক্ষিত, সুতরাং ভোটের সিস্টেম পরিবর্তন করতে হবে। তারা সংখ্যাগরিষ্ঠ নির্বাচন বা পিআর বলে একটা ব্যবস্থা যেতে চায়।
আমাদের আশেপাশে কোথাও পিআর নাই আছে, নেপালে ছিল, সেখানে 2 বছরে প্রায় 10টি সরকার এসেছে আর গিয়েছে, অবশেষে তাদের প্রাক্তন মন্ত্রী প্রধানমন্ত্রী কয়েকজনকে পুড়িয়ে মেরেছে। বোঝা যায় এটি একটি দুর্বল সরকার, এই সিস্টেম স্যুট করে না। সেটি ছিল নেপালে। আরেকটা ছিল শ্রীলঙ্কাতে, সেখানেও একই অবস্থা হয়েছে, জনরোষের সরকার পতন হয়েছে। পাশের দেশ ভারত, যাদের বুদ্ধিতে এই সমস্ত কথাবার্তা বলে, সেখানে কিন্তু পিআর নাই, সেখানে বাংলাদেশের মতোই নির্বাচন হয়। গণতন্ত্রের মাদার কান্ট্রি যুক্তরাজ্যে এই বাংলাদেশের মতো সিস্টেমে ভোট হয়। যদি এই পিআর সিস্টেম এতই ভালো থাকতো, তাহলে যারা 200-300 বছর ধরে যারা গণতন্ত্র প্র্যাকটিস করে এসেছে, তারা তো এই ব্যবস্থাটা, এই সংখ্যানুপাতিক নির্বাচনই তাদের দেশের জন্য গ্রহণ করত। তাহলে তো ইংল্যান্ডে এই সিস্টেমে ভোট হতো, প্রতিবেশী রাষ্ট্র ভারতেও এই সিস্টেমে ভোট হতো। এখন এই সিস্টেমে ভোট হয় ইসরায়েলে, নেদারল্যান্ডসে আর 2-4টি দেশে, যাদের দেশে কালচার এরকম, তাদের রিকোয়ারমেন্ট অন্যরকম, হয়তো তাদের জন্য এটাই ভালো। এক এক দেশে যার জন্য যে সিস্টেম ভালো সেটা করুক। কিন্তু বাংলাদেশের মানুষ, সাম্প্রতিককালের একটি জরিপে দেখা গিয়েছে যে 56% মানুষ জানেই না যে সংখ্যানুপাতিক নির্বাচন কি। সুতরাং এই ধরনের একটি ব্যবস্থা যদি বাংলাদেশের উপরে চালিয়ে দেওয়া হয়, এটি অন্যায় করা হবে। জনগণের রায়কে সবসময় এই জামাত ইসলামী ভয় পায়, এই জন্য প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করে কোনোদিন 17টার বেশি আসন পায়নি। আমাদের দল বিএনপি যখন লেজে গোবরের অবস্থা হলো, সবসময় বিপুলভাবে 4 বার তো জনগণের ব্যাপক সমর্থন নিয়ে আমরা রাষ্ট্র শাসনের দায়িত্ব পেয়েছি। 1996 সালে অনেক লেজে গোবরের অবস্থায় আমরা নির্বাচন করেও 120টি আসন পেয়েছি। তখন এই জামাতে ইসলামী, আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে বিএনপিকে প্রতিরোধ করার চেষ্টা করেছিল। আমরা সবসময় জনগণের রায়কে মাথা পেতে নিই। তারা যদি মনে করে যে 2-3টি দল পিআর সিস্টেমে নির্বাচনে যেতে চায়, তারা যদি মনে করে যে তাদের এই নির্বাচনী ব্যবস্থায় বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে বেশি সঠিক, সবচেয়ে বেশি কার্যকর, তাহলে তারা তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে, তাদের নির্বাচনী ইশতেহারে এটি তারা জনগণকে জানিয়ে দেয় যে আমরা নির্বাচিত হলে পরবর্তী কাল থেকে এই পিআর সিস্টেমের অধীনে বাংলাদেশে নির্বাচন হবে। কিন্তু নির্বাচনী ব্যবস্থা জনগণের উপরে চাপিয়ে দিতে পারে না। গণতান্ত্রিক ব্যবস্থা হলো জনগণের সম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ। একমাত্র নির্বাচনই গণতন্ত্রের অনুষঙ্গ, যার মাধ্যমে আমরা সঠিক পথে যেতে পারি। সুতরাং আশা করব এই ধরনের উদ্ভট কথা, নিজেরা জিততে পারবে না সেই জন্যে এই ধরনের নতুন কোনো সিস্টেমের এক্সপেরিয়েন্স, বাংলাদেশের মানুষ তো গিনিপিগ না। 17 বছর অনেক কষ্ট করেছি আমরা। সাধারণ মানুষকে অনেক পরিশ্রম দিতে হয়েছে, জীবনের বিনিময়ে কত পরিবার ধ্বংস হয়ে গিয়েছে। এদেরকে তো এক্সপেরিমেন্ট করতে পারেন না। জনগণের সম্মতি প্রয়োজন, রাষ্ট্রের মালিক জনগণ। আমরা তাদের সম্মতি নিয়ে পরবর্তীকালে যদি যাদেরকে জনগণ আগামী নির্বাচনে, ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দিবে, তারা দেশকে সাজিয়ে নেয়। তারা যেই সিস্টেমে নির্বাচন করতে চায়, তারা আগেই নির্বাচনের আগে বলুক, জনগণের রায় পেলে সেই নির্বাচন তারা বাস্তবায়ন করুক, আমরা মাথা পেতে নেব। কিন্তু নিজেদের স্বার্থে, নিজস্ব দলীয় স্বার্থে অদ্ভুত নির্বাচনী ব্যবস্থা, যার সাথে আমাদের দেশের জনগণ পরিচিত নয়, এই ব্যবস্থা আমরা চালু হতে দিতে পারি না। লক্ষ্য করেন একটি দল এনসিপি, তাদেরও আওয়ামী লীগের ওই রোগে ধরেছে। আওয়ামী লীগ যেমন ক্লেম করে বাংলাদেশ তারাই স্বাধীন করেছে, এই এনসিপির এই সদ্য সবলক এই ছাত্ররা, তারাও বলতে চায় যে এই শেখ হাসিনা সরকার নাকি তারাই পতন ঘটিয়েছে। বিএনপির 588 জন সদস্য এই 1.5 মাসের সংগ্রামে জীবন দিয়েছে। এখন তারা মনে করে যে তারাই হলো এই রাষ্ট্রের কর্ণধার, তাদেরই দায়িত্ব এই দেশকে ঠিক করার। কিছুদিন আগে ডাকসু নির্বাচন হলো, এই এনসিপি তো সবাই ছাত্র, তারা ছাত্রদের প্রতিনিধি বলে দাবি করতো, 100 ভোট পায় না এই ডাকসু নির্বাচনে। এরা এখন এই দেশে বলতে চায় পিআর সিস্টেম না হলে নির্বাচনে হতে দেবো না। আরে অদ্ভুত কথা, এই দেশে মানুষের কোনো মূল্য নাই, জনগণের রায় হবে না, বাংলাদেশ তো টিকে থাকবে অনন্তকাল ধরে ইনশাল্লাহ। জনগণের কাছে যান, আপনাদের ম্যানিফেস্টোতে বলেন, ইশতেহারে বলেন যে আমরা সংখ্যানুপাতিক নির্বাচন চাই এই দেশে। জনগণ যদি আপনাদেরকে সংখ্যাগরিষ্ঠতা দেয়, তাহলে আপনারা এই ব্যবস্থা চালু করেন, আমরা মাথা পেতে নেব। জনগণের উপরে 2-3টি রাজনৈতিক দল
ইউরোপ আমেরিকার থেকে আগত বুদ্ধিজীবীদের দ্বারা পরিচালিত হয়ে এই ধরনের সিস্টেম করতে দেওয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। আমরা দেশের সর্ববৃহৎ দল, রাজনৈতিক দল বিএনপি, আমরা কখনোই এটিকে সহ্য করব না। আজকে ছাড়া আমরা জানি পতিত স্বৈরাচার ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা অফিস আদালত নিয়ে, তাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে বাংলাদেশে প্রতিদিন নির্বাচন পর্যন্ত প্রতিদিন তারা সহিংসতা চালাবে। এদের তো কোনো দেশ নাই, এরা এখন মাসির দেশে গিয়েছে, সেইখান থেকে সহিংসতা চালিয়ে বাংলাদেশকে ধ্বংস করতে চায়। এত অত্যাচার, নিপীড়ন, মানি লন্ডারিং করে দেশের অর্থনীতি ফোকলা করে দিয়ে গেছে, কিন্তু এদের জন্য তাদের কোনো অনুশোচনা নাই, তারা কোনো দুঃখবোধ তাদের নাই। এই যে বাংলাদেশের প্রতিষ্ঠান ধ্বংস করে গেল, তিনটি নির্বাচনে একের পর এক তারা যে প্রহসন মঞ্চস্থ করে জনগণের গণতন্ত্রকে ধ্বংস করে গেল, এই জন্য তাদের মধ্যে কোনো অপরাধ বোধ ক্রিয়াশীল নয়। তারা প্রতিবেশী রাষ্ট্র ভারতের স্বার্থ উদ্ধারের জন্য রাজনীতি করে, ভবিষ্যতেও তাই করবে। এদের মধ্যে কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। শুরু হয়েছে পুরানো খেলা। এই চট্টগ্রাম হিল ট্র্যাক্স, ইতিমধ্যে সেখানে ভারতীয় পতাকা উঠত বহু বছর আগে থেকেই। কেবলমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সেখানে বাঙালিদেরকে পাহাড়ি এলাকায় পুনর্বাসিত হওয়ার কামলে জনসংখ্যার মধ্যে একটা ব্যালেন্স এসেছে, যার জন্য এখন আর তারা ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না। এই জন্য শহীদ জিয়াউর রহমান ইতিহাসে অমর হয়ে থাকবেন। তিনি বাংলাদেশের অখণ্ডতাকে রক্ষা করেছেন, স্বাধীনতা সার্বভৌমত্বকে সবসময় পতাকাকে উড্ডীন রেখেছেন। আজকে দেশের অর্থনীতি স্থবির, কেবলমাত্র প্রবাসী ভাইদের যে অর্থ সাহায্য রেমিটেন্স পাঠায় সেটার উপরে টিকে আছে এই অর্থনীতি। কোনো বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগ কিছুই হচ্ছে না। তার মধ্যে বর্তমান সরকারের বিলাস বেসনের কোনো কমতি নাই। প্রফেসর ইউনূসকে আমরা সম্মান করি, তিনি দেশের গৌরব, কিন্তু রাষ্ট্র চালনায় তিনি সফলতার মুখ এখনো দেখতে পাননি। সফলতা পান না পান, ব্যয় সংকোচন আগে করতে হবে। 104 জনকে নিয়ে তিনি কেন জাতিসংঘে গেলেন? 10 মিনিটের একটা ভাষণ দেবেন। আমি জাতিসংঘে দুবার গিয়েছি এই ধরনের মিটিংয়ে। আমি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছি CSD 8, CSD 9-এ। সেখানে বিশেষ করে এখন যে অধিবেশন চলে, অনেক রাষ্ট্রের যারা কর্ণধার তারা জানি না এখানে। এটা একটা মেঠো বক্তৃতা দেয় 10 মিনিটের, এটা কেউ শুনে কেউ শোনে না। কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্র হলে শোনে। এবং বিশেষ করে বাংলাদেশ যখন বক্তৃতা দেয়, দুঃখ হলেও সত্য, অতীতের সরকারগুলোর আমলে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকার ছাড়া অন্যান্য যেসব সরকারের আমলে জাতিসংঘে গিয়েছে বাংলাদেশ প্রতিনিধি দল, বক্তব্য দিয়েছে, ওই সময় লোকজন উঠে চলে যেত। এই দুর্বল রাষ্ট্রগুলো কখন বক্তৃতা দেবে ওই সময় কেউ থাকে না জেনারেল অ্যাসেম্বলিতে। এই ধরনের একটি অপ্রাসঙ্গিক একটি মিটিংয়ের জন্য 104 জনের বিরাট লটবহর নিয়ে গিয়েছে। এটা বাংলাদেশের জনগণের ট্যাক্স পেয়ারের অর্থের অপচয়। তার প্রেস টিমের 5 জন গিয়েছে, অন্যান্য সাংবাদিকরা তো গিয়েছে। এটা তো আপনার আমাদের অর্থের অপচয়। এইভাবে মাঝখানে তার বোধোদয় হয়েছিল, তিনি 54 জন নিয়ে গিয়েছিলেন, অ্যাকসেপ্টেবল। কিন্তু 104 জনকে নিয়ে এইভাবে পিকনিক করতে যাওয়া বাংলাদেশের মতো দুর্বল অর্থনীতির দেশের পক্ষে মানানসই নয়। দেশে আজকে গণতন্ত্র নেই বলে এরকম হচ্ছে। আজকে যদি একটা নির্বাচিত সরকার থাকতো এখানে, তাহলে এইভাবে ভারতে বসে হাসিনাও এত ড্রামা করতে পারতো না, আর এই ধরনের অর্থের অপচয় হতে পারতো না। শেখ হাসিনা এর চাইতেও বেশি প্রতিনিধি দল নিয়ে বেড়াতে গিয়েছেন। কখনো দিনের পর দিন বাংলাদেশ বিমানের এয়ারক্রাফট, কখনো ফিনল্যান্ডে, কখনো ইংল্যান্ডে, কখনো যুক্তরাষ্ট্রে বসে আছে। মাহাথির মোহাম্মদ, তারপরে লি কুয়ান ইউ সিঙ্গাপুরের, এত সমৃদ্ধ রাষ্ট্রের যারা রাষ্ট্রনায়ক ছিলেন তারাও নর্মাল এয়ারলাইনে ট্রাভেল করে। এইভাবে দরিদ্র একটা দেশের মানুষ বিমান নিয়ে ওখানে বসিয়ে রাখে এবং ঘন্টার পর ঘন্টা অনেক টাকা ফি দিতে হয় বিভিন্ন এয়ারপোর্টে বিমান বসিয়ে রাখলে। কিন্তু বাংলাদেশের মানুষ অত্যন্ত উদার চেতা, সাধারণ মানুষ সরকার কি করে এটা জানতেও পারে না অনেকে। এখন এই শেখ হাসিনা বিদায়ের পর কিছুটা জানতে পারি যে সরকার প্রধানরা কি করে, সেই জন্য এই ধরনের কাহিনী মাঝে মাঝে বের হয়ে আসছে। এদের তো লুণ্ঠন তো সীমাহীন। একটা প্রতিমন্ত্রী তার 360টা বাড়ি শুধু লন্ডনে,
200 বাড়ি দুবাইতে, আমেরিকাতে। এই দেশের সরকার অনেক কাজ করে, কিন্তু এই টাকা ফিরিয়ে আনার জন্য তাদের যে উদ্যম, এটা যথেষ্ট নয় বলে আমরা মনে করি। বাংলাদেশের মতো এই ধরনের সীমিত আয়ের দেশে তারা যে অর্থ লুটপাট করেছে, সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল প্রতিবেশী সরকারের কাছে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই অর্থগুলো দেশে ফিরিয়ে আনার জন্য আরো কঠিন পদক্ষেপ নেওয়া উচিত ছিল। এসবের মধ্যে তারা নাই। আরেকটা জিনিস, বাংলাদেশ যে এখনো নির্বাচনী ম্যাপে প্রার্থিত বা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছে না, তার একটি কারণ হলো বর্তমান প্রশাসন এখানে স্বৈরাচারের দোষরা এখনো বসে আছে। এদেরকে সরানো, এবং এরা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। সুতরাং আমরা বিএনপির পক্ষ থেকে দাবি জানিয়েছি, আবারও জানাবো, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এই অ্যাডমিনিস্ট্রেশনকে, প্রশাসন ব্যবস্থাকেও নিরপেক্ষ করতে হবে। আমরা স্বৈরাচারের দোষরদেরকে মাঠে রেখে নির্বাচনে যেতে পারি না। এবং এই যে যারা বলছে যে নির্বাচন হতে দেওয়া হবে না, বিএনপি কোনো দুর্বল দল নাই। কারা নির্বাচন হতে দেবে না ইনশাআল্লাহ আমরা রাজপথে দেখতে চাই। 17 বছর আত্মত্যাগ তো ব্যর্থ হতে পারে না। এই দেশের জন্য আমরা যুদ্ধ করেছি। আমাদের নেতা জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। বেগম খালেদা জিয়া বছরের বছর বিনা বিচারে কারাগারে কষ্ট করেছেন, চিকিৎসা পর্যন্ত তাকে দেওয়া হয় নাই। এই সংগ্রাম, এই আন্দোলন আমরা করেছি শুধু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য। আজকে আমরা বাংলাদেশের সবাইকে, সরকার, অন্যান্য রাজনৈতিক দল যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আওয়ামী লীগকে, সবাইকে মেসেজ দিতে চাই, জিয়াউর রহমান আজ নেই, কিন্তু তার দল বিএনপি এখনো বেঁচে আছে। বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবো, গণতন্ত্রকে অক্ষুণ্ণ রাখবো, এবং ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসে এই দেশে নির্বাচন হবে। আমরা দেখবো কারা সেখানে পারে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এক ক্রান্তি লগ্নে আমরা এই মিলনায়তনে একত্রিত হয়েছি। 1971-এও অনেক উত্তাল দিন আমরা পেরিয়ে এসেছি। আমার সামনে বসা মুক্তিযোদ্ধারা এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম, তারা অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে, বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি অবলোকন করছে। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর দেশ কোন দিকে যাচ্ছে, প্রত্যেকটি মানুষের মনে নানান ধরনের বৈকল্য, চিন্তা ভাবনা, তারা যা চায় সেটি বাস্তবায়িত হবে কিনা এই নিয়ে রয়েছে নানা উৎকণ্ঠা। 17টি বছর আমরা স্বৈরাচার হাসিনার আমলে নানাভাবে নির্যাতিত হয়েছি। প্রতিদিন টেলিভিশন খুলে দেখবেন আয়নাঘরের কাহিনী,